শেখ হাসিনা সরকার পতনের একেবারে আমরা 2 বছরের মাথাতে আছি। 5 আগস্ট 2 বছর পূর্ণ হবে। এই 2 বছর জুড়েই শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। 24-এর 5 আগস্টে তিনি বিশেষ বিমানে দিল্লি চলে যান, কিংবা পালিয়ে যান, কিংবা তাকে পাঠিয়ে দেওয়া হয়। যে রহস্যের এখনো আমরা কোনো কুল কিনারা পাইনি, সেই দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা 2 বছর পরে এবার জনসম্মুখে আসছেন, এরকম চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। খবর দিয়েছে ইন্ডিয়া টুডে সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এবং ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাদের আয়োজনে এই জনসম্মুখে আসার ঘটনাটা ঘটছে। রীতিমতো এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। যখন ভারত সরকার তাদের সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করছে তাদের সংসদে, যে শেখ হাসিনাকে কোনো ধরনের কোনো রাজনীতি করার অনুমতি দেয়া হয়নি ভারতে, ঠিক তখন অনুমতি না থাকা শেখ হাসিনা জনসম্মুখে আসছেন রাজনৈতিক কথাবার্তা বলতে এবং তার রাজনৈতিক দলের সামনের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরতে। ঘটনাটা একটু বেশি চমকপ্রদ না? কি বলছে ভারতীয় গণমাধ্যম, কি বলছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব? তাদের তৈরি করা একটা কার্ড, আমন্ত্রণপত্র মতো, সেটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি প্রকৃত রহস্যটা কি। থাকবেন দর্শক। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজে পরিণত হয়েছে শেখ হাসিনা 2 বছর পূর্তির ঠিক ওই দিন, অর্থাৎ এই সামনে 5 আগস্ট তিনি জনসম্মুখে আসছেন এবং প্রথমবারের মতো। এর আগে একটি মাত্র গণমাধ্যম রয়টার্স তার সঙ্গে ফোনে কথোপকথন করে সাক্ষাৎকার দিয়েছেন। তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে যত সাক্ষাৎকার সবই ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তিনি। 2 বছর ধরেই আলোচনা চলছিল যে তিনি টেলিভিশন সাক্ষাৎকার সরাসরি দেবেন কিনা, কিংবা কবে দেবেন, সেই সুযোগ তিনি ভারতে পাবেন কিনা, কিংবা তিনি জনসম্মুখে আসবেন কিনা। এর আগেও গত বছরে এরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, একটি অনুষ্ঠানে তিনি সরাসরি উপস্থিত হবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি সেখানে তিনি অডিও বার্তা দিয়েছিলেন, ভিডিও বার্তাও দেননি, অডিও বার্তা দিয়েছিলেন, অডিও কথা শোনানো হয়েছিল। এবার সরাসরি তিনি সশরীরে প্রকাশ্যে আসছেন, এরকম খবর নিশ্চিত করছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে তাদের ওয়েবসাইটের নিউজটা দেখে নিন। তারা বলছে 2 years আফটার আউস্টার শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ক্ষমতাচ্যুতির 2 বছর পর ভারতে প্রথমবার জনসম্মুখে আসছেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজেও ব্যাপারটা ফলো করে প্রচার করেছে। তাদের ফেসবুকের পোস্টটা দেখে নিন, ঠিক একই শিরোনাম, একই পোস্ট, এবং এই ব্যাপারটাকে তারা ফলো করে প্রচার করছে। এই ব্যাপারটা যখন ফলো করে প্রচার করছে তারা, তখন একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে, যেটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের ফটো কার্ড। সেই ফটো কার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাজ হোম কামিং, এরকম শিরোনামে ফটো কার্ডটা তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা জনসম্মুখে প্রথম কথা বলবেন। এবং সেই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী, এছাড়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, তিনি এবং বাংলাদেশের অন্যতম আলোচিত চরিত্র ক্রিকেটার সাকিব আল হাসান, তিনিও উপস্থিত থাকবেন, এরকম ঘোষণা দেয়া হয়েছে। কি বলছে ইন্ডিয়া টুডে? ইন্ডিয়া টুডে যেটা বলছে সেটা হচ্ছে যে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন, অর্থাৎ তাকে প্রথমবারের মতো ভিডিওতে দেখা যাবে, তিনি জনসম্মুখে আসবেন। এর আগে গত 2 বছরে শেখ হাসিনার চেহারা কেউ দেখেনি, যেখানে তিনি তার রাজনৈতিক কর্মপন্থা এবং ঢাকায় ফেরার প্রস্তাব নিয়ে কথা বলবেন। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের
পর মানে দিল্লিতে চলে যাওয়ার পরে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে তার প্রস্তাবিত প্রত্যাবর্তন নিয়ে কথা বলবেন এমনটা আশা করা হচ্ছে। আলোচনা সভাটি 2026-এর এই বছরের 5 আগস্ট মানে আর 2 দিন পরে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে। ভারতে আসার পর শেখ হাসিনা জনসভা ও আনুষ্ঠানিক গণমাধ্যমের আলাপচারিতা থেকে দূরে থেকেছেন। পদত্যাগের পর তার আসন্ন ভাষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসমাবেশ হবে বলে আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেটা একটু আগে বললাম যে কারা কারা উপস্থিত থাকবেন, এবং এই ব্যাপারে অনেক কথা রয়েছে। এখন আসি ফরেন করেসপন্ডেন্ট, এই সংগঠনটি আসলে কি? ক্লাব, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, এটি মূলত বিদেশি সাংবাদিক, সংবাদকর্মী এবং কূটনৈতিক ও ব্যবসায়িক সম্প্রদায়ের একটি পেশাজীবী সংগঠন ও মিলন মেলা। বিশ্বজুড়ে এই ধরনের বেশ কয়েকটি জনপ্রিয় ক্লাব রয়েছে, যার মধ্যে হংকং, সাউথ এশিয়ারটা নয়াদিল্লিতে এবং থাইল্যান্ডের ক্লাবগুলো উল্লেখযোগ্য। এই উল্লেখযোগ্য ক্লাবের মধ্যে দিল্লিতে দক্ষিণ এশিয়ার যে ক্লাব সেটা দিল্লিতে অবস্থিত। মজার ব্যাপার হচ্ছে যে এই খবর যখন ছড়িয়ে পড়েছে, যে কার্ডটা আপনাদেরকে দেখালাম সেই কার্ডটা যখন ব্যাপক হারে গত 1-2 ঘন্টার মধ্যে ব্যাপক হারে ভাইরাল হয়ে গেছে, সেই ভাইরাল কার্ডটা পোস্ট করে এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, বেশ জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর। তিনি প্রশ্ন তুলেছেন, ভারত যখন বলছে শেখ হাসিনার রাজনীতি করার অধিকার তারা দেয়নি, ভারতে রাজনীতি করার কোনো অনুমতি তারা দেয়নি, অর্থাৎ শেখ হাসিনা ভারতে রাজনীতি করতে পারবেন না, ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতি তার পক্ষে করা সম্ভব না, ঠিক সেই সময় তিনি প্রকাশ্যে এসে ভাষণ দেবেন, তার রাজনৈতিক ভাষণ, এটাকে তিনি প্রশ্নবিদ্ধ করছেন। আনিস আলমগীরের এই পোস্টটা দেখে নিন। ওই কার্ডটা শেয়ার করে তিনি লিখেছেন, ভাইয়া আপুরা খবর কি শুনছেন? শেখ হাসিনার নাকি ভারতে বসে রাজনীতি করার নিষেধাজ্ঞা। এদিকে তিনি আবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের মতো পাবলিক ফোরামে দেশে ফেরার ভাষণ দেওয়ার প্ল্যান করছেন, তাও আবার 5 আগস্ট। মানে অবস্থা এমন, রাজনীতি করো না কিন্তু স্পিচ দিতে সমস্যা নাই। এসব কিসের আলামত? নাকি নতুন কোনো ডিপ্লোম্যাটিক জিমন্যাস্টিক্স শুরু হলো? পলিটিক্স ব্যান্ড, স্পিচেস অ্যালাউড, হোয়াট এ কিউরিয়াস কন্ট্রাডিকশন, এমনটা লিখেছেন আনিস আলমগীর। এবং এই ঘোষণাটা তখন আসলো যখন আমরা দেখলাম যে একদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তিনি বাংলাদেশ সফর শেষ করে ফিরেছেন। এরকম একটা অবস্থায় এই ঘোষণাটা আসলো। এই ঘোষণা কি অন্য কিছুর ইঙ্গিত দেয়? এই ঘোষণা কি বাংলাদেশের যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থা আবারও ঘোলাটে করার ইঙ্গিত দিচ্ছে? কি হতে যাচ্ছে? আমরা যাই হতে যাক না কেন, আমরা কিন্তু চাই না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ুক। আমরা জানি না কি হচ্ছে। দর্শক, আপনি কি বুঝতে পারছেন কি হতে চলেছে? আপনারা সকলেই দেখেছেন আমি একটা নোটিশ দিয়েছি, নোটিশটা আমি কনফার্ম হওয়ার পরে দিয়েছি। এই নিয়ে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে, মানে কলকাতার এবং দিল্লির সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, কয়েকজনের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের কথা হয়েছে, দূতাবাস বলছে বাংলাদেশ ডেস্কের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের বাংলাদেশ যে বিদেশ মন্ত্রক তার যে ডেস্ক তার সঙ্গে কথা হয়েছে। কথা বলার পর নিশ্চিন্ত হয়ে তারপরে নিশ্চিত হয়ে আমি তারপরে এই কপিটা করছি। এই কপিটা আরো একজন করেছে, তার নাম তাকেও আপনারা চেনেন, সে হচ্ছে অমল সরকার দাওয়ালের। আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষময় এই খবরটা ছড়িয়ে গেছে। আরো কয়েকটা আছে, আমি কত লিঙ্ক দেব। এখন আপনাদের দেশে এইসব প্রচার টচার হচ্ছে না। তিনি যেটা বলেছেন তার নেতাদের
ফোন করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, বাক্স প্যাডরা গুছিয়ে রাখো, যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে, যে কোনো সময়। এখন ওখানে গিয়ে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়বো আমরা জানি না। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কাই বেশি, তাই হাতে কিছু টাকা পয়সা রেখো। আর আমি যখন বলবো সেই সময় সবাই একত্র হয়ে যাবে, আমরা দেশে ফেরার ব্যবস্থা করব। এর বেশি উনি কিছু বলেননি। এখন দেশে ফিরলে শেখ হাসিনা সরকার তো একটা তাকে চাপে ফেলার চেষ্টা করবেই। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতে পারেন একমাত্র আওয়ামী লীগ কর্মীরাই। আজ লাখে লাখে কর্মী যদি তাকে ঘিরে থাকে, দেশের কোনো পুলিশ, কোনো সেনা, কোনো সরকার তার ধারে কাছে খেসতে পারবে না। তারাই আপনার ঢাল, এটা মনে রাখবেন। আমি ঠিক সময়ে আপনাদের খবর দিয়ে দেব যে তিনি কখন দেশে ফিরছেন, ঠিক সময় খবর দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম না, উনি ডিসেম্বর বলেছেন যে উনি ক্যামোফ্লেজিং করছেন, উনি ফিরবেন অনেক আগেই। আমি টাইম দিয়েছিলাম সেপ্টেম্বর, মনে পড়ছে? অনেকেই আমায় মনে করিয়ে দেন, আপনি কিন্তু সেপ্টেম্বর বলেছিলেন। জুলাই এসে যাচ্ছে, তারপর আগস্ট, তারপরে সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরই বলেছি। এবং গতকালকে আমি তাও এও বলেছি যে সেপ্টেম্বর অব্দিও হয়তো অপেক্ষা করতে হবে না। তার কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের যে কথাবার্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, আমাদের পীযূষ গোয়াল সাক্ষী ছিলেন, সে খবরও আমি আপনাদের শুনিয়েছি। সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কপালে খুব দুঃখ আছে, এবং তারেক রহমানকে সমূলে উৎখাত করার জন্য আমেরিকার যা যা করার দরকার আমেরিকা তাই করবে। কারণ ভারতের বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা চুক্তি রয়েছে, সেটা পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আমেরিকা থেকে কিনতে হবে। তাহলে কোন যুক্তিতে তারেক রহমান এই কাণ্ডটি করলেন সেটা ভেবে দেখার বিষয় আছে। এখন তারেক রহমান তিনি কার বুদ্ধিতে চলছেন? ওনার খুব একটা বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কেউ তাকে একটা চালাচ্ছেন। এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো হচ্ছে সালাউদ্দিন সাহেব। তিনি সমস্ত প্রশ্নের উত্তর দেন সংসদে, তারেক রহমান পুতুলের মতো বসে থাকেন। তারেক রহমান কি পুতুল সরকার? পুতুল মুখ, পুতুল প্রধানমন্ত্রী? আসলে চালাচ্ছে অদৃশ্য কোনো হাত। এদিকে জামাতের সঙ্গে তো, এনসিপির সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে গেছে। এনসিপির নেতারা এখন ছাত্র দলের হাতে মার খাচ্ছে। এটা সত্য মিথ্যে জানি না, আমার কাছে ভিডিও এসছে। সত্যতা নিয়ে এই জন্য আমার সংশয় আছে যে এত মারপিট হলো, কিন্তু ওই যে সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের গায়ে তো আঁচড় পড়লো না। সঙ্গীরা এরকম করে কোনোই দেখাচ্ছে, অর্থাৎ প্রচারে থাকার একটা তাগিদ। বুঝতে পারছে আমরা প্রচার থেকে হারিয়ে গিয়েছি। হারিয়ে তো গিয়েছো, এবার দুনিয়া থেকে হারিয়ে যাবে হয়তো, মানে ভারত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হয়তো, দুনিয়া থেকে না। দীর্ঘজীবী হও তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের আমরা বয়সে ছোট, সন্তান মতো, তো তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটা কিন্তু মাপ হয় না। তো শেখ হাসিনা প্রসঙ্গে ফিরি। শেখ হাসিনা এর মধ্যে
151 জনের, আমি যে বলেছিলাম 151 জনের সঙ্গেই কথা বলেছেন, যারা নেতা আছে বিভিন্ন দেশে যেখানে আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং প্রত্যেকেই নেত্রীর কথায় সায় দিয়েছেন এবং যথারীতি ধীরে ধীরে তারা কলকাতার উদ্দেশ্যে আসতেও শুরু করেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই, সামান্য কিছু কাপড় আর কিছু টাকা পয়সা রেখো, কারণ আমরা জানি না আমরা কি হাল, মানে আমরা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। এখন দেখুন, সার্জিও ঘোর আপনার দেশে পৌঁছেছেন, তিনি তো যা যা কথা বলার তিনি তো প্রধানমন্ত্রীকে বলবেন। দেশের চেয়ার দখল করে বসে আছে কে? দেশের চেয়ার দখল করে বসে আছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা পৃথিবী কিন্তু প্রধানমন্ত্রীকেই চিনবে, কনস্টিটিউশনে তিনি যখন প্রধান তাকেই চিনবে। এবার কে চালাচ্ছে পেছন দিক দিয়ে ইশারা কার, সেটা আর দেখতে যাবে না। এখন যে চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, সেই চাপটাকে সামলানোর মতো ক্ষমতা রয়েছে? আমার তো মনে হয় নেই। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এও করতে পারবে না, মানে ছেড়েও কথা বলবেন না। আপনাদের দেশে গুজব তো রটানো হয়। ইত্তেফাক বলে একটা পত্রিকা গতকালকে দুম করে লিখে দিল যে ইউনূসকে নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চেষ্টা করা হচ্ছে। ভেসে উঠেছে কথা, কোনো ভাষা নেই, রাষ্ট্রপতি হওয়ার কোনো চান্স নেই। ইউনূস একটা বিশ্ব বাটপার, সেটা সারা পৃথিবী জেনে গিয়েছে। বাংলাদেশের নাম আগে লোকে জানতো না। ইউনূসের আমলে ইউনূস যা করে গেছে তাতে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে গেছে। আর এবার যে শেখ হাসিনা যাচ্ছেন, তিনি সমস্ত দেশের সমর্থন নিয়ে যাবেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আমাদের জাতিসংঘ যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটাই কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল যে আমাদের এই সমর্থন আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির দড়ি অবধি পড়ানো হচ্ছে। যদি ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সমর্থন তুলে নেব। এটা কিন্তু তিনি লিখেছিলেন। এবার জাতিসংঘ তো এখন বুঝে গেছে তার এই যে রোলটায়, বাংলাদেশ নিয়ে তার রোলটা খুব বিতর্কিত হয়ে গেছে, ফলে নিজেকে এখন শোধরাবার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যদি একে একে চিঠি পাঠাতে শুরু করে শেখ হাসিনার সমর্থনে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখন তিনি কোন পথে ফিরবেন তা জানি না। এখন প্লেন আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে, ওই 107 সিটের যে প্লেনটা রাখা কথা বলা হয়েছে, আমি যেটা বলেছি 107 সিটের একটা প্রাইভেট জেট, নাকি সেটা লখনৌ বিমানবন্দরে রাখা হবে। দিল্লি থেকে লখনৌ সড়ক পথে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার। যদি হুটার দিয়ে গ্রিন চ্যানেল করে যদি পার করে দেয়, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মধ্যে পৌঁছে যাবেন। এখন রাস্তা এত ভালো হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যদি বিমান পথে যান, কোন পথে যাবেন আমি জানি না। আর সড়ক পথে গেলে তিনি যে কোন রাস্তা ধরবেন, সারা বাংলাদেশটাই তো ভারত দিয়ে ঘেরা। এখন অমিত শাহ, রাজনাথ সিং আর আমাদের নরেন্দ্র মোদী আর জয়শঙ্কর আর অজিত দোভাল, এই 5 রত্ন তার দেশে ফেরার ব্যাপারে যে কি ব্যবস্থা করছে সেটা তারাই জানেন, আমরা তো জানতে পারবো না। তবে সার্জিও ঘোর তিনি যে যাচ্ছেন,
সন্তোষজনক উত্তর দিতে না পারলে তারেক রহমানের গদি কিন্তু গেল। আজকে আমি আগাম বলে দিচ্ছি আপনাকে, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। আবার বলছি, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। কিছু দিন অপেক্ষা করতে হবে, তারেক রহমানকে আবার লন্ডনের ফ্লাইট ধরতে হবে। এই সরকার টিকবে না, এই সরকার উল্টে যাবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। এখন আপনারা সবাই নিজেরা প্রস্তুত হন। নেত্রী যে পথে ফিরবেন, আপনারা ঢালের মতো লাখে লাখে মানুষ তাকে ঘিরে থাকুন। ঢাল যদি মানুষের ঢাল যদি থাকে, সেক্ষেত্রে কোনো দেশের কোনো সেনা, কোনো পুলিশ, কোনো সরকার, কারোর সাধ্য নেই নেত্রীর গায়ে হাত দেওয়ার। আপনারা প্রস্তুত থাকুন। আমি সেপ্টেম্বর বলেছিলাম, হয়তো তার আগেই কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং অমলের ইন্টারভিউটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেটাতে আপনারা দেখে নিতে পারেন। সেখানেও সে ডিটেলসে সবকিছু বলে দিয়েছে।